নারায়ণগঞ্জের সিটি নির্বাচনের প্রচারণা জমজমাট। সকাল থেকেই গণসংযোগে প্রার্থীরা। সব শ্রেণীর ভোটারদের মধ্যে একটা ঐক্যের সৃষ্টি হয়েছে। তাদের বিপদের সময় আমাকে তাদের পাশে পেয়েছে, সেই হিসাবে তারা আমার প্রতি নির্ভরতা রাখতে পারছে বলে আমি বিশ্বাস করি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক, সেনা মোতায়েনের প্রয়োজন নেই। পরিস্থিতি আমরা কঠিনভাবে পর্যালোচনা করব, তীক্ষ্ণ দৃষ্টি রাখব। কোনো পর্যায়ে আইন শৃঙ্খলার কোনো রকম ছাড় দেওয়া হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি পারমিতা হিল এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অভিবাসীর মর্যাদা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। অভিবাসন ও উন্নয়ন বিষয়ক বৈশ্বিক সম্মেলনে প্রধানমন্ত্রী, যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান। বিদ্যুৎ আমদানির পর এবার গ্যাস সঞ্চালনীয় বাংলাদেশ ভারতের মধ্যে নতুন সম্ভাবনা। শিগগিরই গ্যাসের দাম সমন্বয়ের আভাস প্রতিমন্ত্রীর। মানবাধিকার রক্ষায় অনেকটাই পিছিয়ে বাংলাদেশ, মত বিশিষ্টজনদের। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আইনের শাসনের পরিপন্থী। অভিযোগ পেলেই ব্যবস্থা, হুঁশিয়ারি আইনমন্ত্রীর। এবং বরিশাল থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে টানা 8 দিন নির্যাতনের অভিযোগ। সালিশি বৈঠকে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা। বিক্ষুব্ধ এলাকাবাসী। নারায়ণগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। গত কয়েকদিনের মতো আজও সকাল থেকেই গণসংযোগে নেমেছেন মেয়র প্রার্থীরা। ছুটির দিন হওয়ায় পুরো এলাকায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতির মাধ্যমে নিজেদের পক্ষে ভোট প্রার্থনা করছেন। নির্বাচনী আমেজে ভাসছে নারায়ণগঞ্জ। শনিবার সকালে নগরীর 9 নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় গণসংযোগে নামেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। নারায়ণগঞ্জকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নৌকা মার্কায় ভোট চান তিনি। এজন্য দলমত নির্বিশেষে সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান আইভী। অন্যদিকে শহরের বঙ্গবন্ধু রোড এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। নির্বাচিত হলে নারায়ণগঞ্জ থেকে মাদক ও সন্ত্রাস সহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ড নির্মূল করার ঘোষণা দেন তিনি। সিটি কর্পোরেশনের যে ধরনের রাস্তাঘাট থাকার কথা সেই ধরনের রাস্তাঘাট এখানে নেই। শামীম ওসমান নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমি মনে করি তার এই বক্তব্য দেওয়ার কোনো আইনগত ভিত্তি নাই। এ সময় সাখাওয়াতের সঙ্গে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচন কতটুকু সুষ্ঠু হয় তার উপরে নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ, ভারতের নির্বাচনের ভবিষ্যৎ। আমরা বিশ্বাস করি যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে, ঐক্যবদ্ধ অবস্থানের ফলে অবশ্যই বাংলাদেশের জনগণ বিজয়ী হবে। বহু কারণে আলোচিত জেলা নারায়ণগঞ্জ। সেই শহরের নির্বাচন বরাবরই বাড়তি আগ্রহের বিষয়। তাই 22 ডিসেম্বরের নির্বাচনের দিকে শুধু নারায়ণগঞ্জবাসী নয়, তাকিয়ে আছে সারা দেশই। তাফসির বাবু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি মিলনায়তনে সিটি কর্পোরেশন নির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বৈঠক হয়। এতে বিভিন্ন পর্যায়ের নির্বাচনী কর্মকর্তা, পুলিশ, র্যাব, আনসার, ভিডিপি, সেনাবাহিনীর প্রতিনিধি সহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 22 ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এবং 28 ডিসেম্বর 3 পার্বত্য জেলা ছাড়া 61 জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক এবং নর্মাল রয়েছে। তবে হ্যাঁ, পরিস্থিতি আমরা কঠিনভাবে পর্যালোচনা করব, তীক্ষ্ণ দৃষ্টি রাখব। কোনো পর্যায়ে আইন শৃঙ্খলার কোনো রকম ছাড় দেওয়া হবে না। যেখানে প্রয়োজন সেখানে আমরা উপযুক্ত ব্যবস্থা নিব। কোনো নির্বাচনই ছোট নির্বাচন নয়।
সব নির্বাচনই সমান গুরুত্বপূর্ণ এবং আমরা সবটাতেই সমান গুরুত্ব দিয়ে থেকে থাকি। এই দুটো নির্বাচনও আমরা সমান গুরুত্বের সাথেই পর্যালোচনা করছি। অভিবাসীরা যেন মর্যাদা সহ এবং নিরাপদে কাজ করতে পারে তার নিশ্চয়তা দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের 9ম বৈশ্বিক অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও নিরাপদ অভিবাসন নীতির উপর গুরুত্ব দেন। সাম্প্রতিক সময়ের অন্যতম বৈশ্বিক চ্যালেঞ্জ শরণার্থী ও অভিবাসন সমস্যা। প্রায় প্রতিদিন একসঙ্গে পুরো বিশ্ব মোকাবেলা করছে এই চ্যালেঞ্জ। দাবি উঠছে তাই অভিবাসীদের নিরাপত্তা ও অধিকারের। 2007 সালের প্রতিষ্ঠার পর এবার গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের 9ম সম্মেলনটি শুরু হয়েছে ঢাকায়, যেখানে অংশ নিয়েছেন 125টি দেশ, 30টির বেশি আন্তর্জাতিক সংস্থা এবং নাগরিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানান, নিরাপদ অভিবাসনের বিষয়ে বাংলাদেশের প্রত্যয়ের কথা। একজন অভিবাসী শুধু একজন শ্রমিক নন, প্রতিটি অভিবাসীর বলার মতো একটি অসাধারণ গল্প আছে। আমাদের আরো নিশ্চিত করা প্রয়োজন যে প্রতিটি অভিবাসী যেন মর্যাদা এবং নিরাপদে চলাফেরা কাজ করতে পারেন। তাদের অবস্থা নির্বিশেষে যে কোনো পরিস্থিতিতে তাদের অধিকার যাতে সুরক্ষা পায় সে ব্যবস্থাও করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও তাগিদ দেন একটি নিরাপদ অভিবাসন নীতি প্রণয়নের। বৈশ্বিক এই পরিবর্তনকে আমাদের খুব কৌশলী হয়ে মোকাবেলা করতে হবে। এর কারণ উপলব্ধি করতে হবে, এমনভাবে কাজ করতে হবে যাতে একটি মানুষও বাদ না পড়ে, পিছিয়ে না পড়ে। অনিয়মিত এবং অনিরাপদ অভিবাসীদের নিয়মিত নিরাপদ করাটাই অনেক বড় চ্যালেঞ্জ। আমরা চাই এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে একসাথে নিয়ে কাজ করতে। আগামী 12 ডিসেম্বর পর্যন্ত চলবে 3 দিনব্যাপী এই সম্মেলন। ঢাকা এমন একটি সময় সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্বজুড়ে একটি নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নীতি এবং শরণার্থীদের দায়িত্ব বণ্টনের বিষয়টি ক্রমেই জোরালো হচ্ছে। এই সম্মেলনে বক্তারা বলছেন, আন্তর্জাতিক বিকাশমান এই যুগে এমন একটি অভিবাসন নীতি গ্রহণ করতে হবে যাতে অভিবাসীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি একই সময় সমাজ হয় সংহত ও সমৃদ্ধশীল। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানির পর এবার গ্যাস সঞ্চালনে বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। ভারত তাদের দেশেরই অন্য অংশের জন্য বাংলাদেশের মধ্য দিয়ে গ্যাস সঞ্চালন করতে চায়। এক্ষেত্রে বাড়তি লাভ হিসেবে সঞ্চালন চার্জের পাশাপাশি বাংলাদেশ সেই গ্যাস ভাগাভাগিরও সুযোগ পেতে পারে। সময় সংবাদের সঙ্গে আলাপচারিতায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। খুব শিগগিরই গ্যাসের দাম নিয়ে সিদ্ধান্ত আসছে বলেও জানান প্রতিমন্ত্রী। 2013 সালের 5 অক্টোবর মাত্র 50 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মাধ্যমে প্রথমবারের মতো বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পর্কের সূচনা হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে। প্রথম পর্যায়ে ভারত থেকে গ্রিড ইন্টারকানেকশনের মাধ্যমে সর্বোচ্চ 250 মেগাওয়াট বিদ্যুৎ এলেও বর্তমানে এই বিদ্যুতের পরিমাণ দাঁড়িয়েছে 600 মেগাওয়াটে। বিদ্যুতের পর এবার গ্যাস সেক্টরেও বাংলাদেশকে পাশে চায় ভারত। সম্প্রতি ভারতের গ্যাস উৎপাদন এবং বিতরণ সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড গেইল বাংলাদেশের যশোর দিয়ে উত্তরের জেলা রংপুর হয়ে শিলিগুড়ি পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে। এর ফলে বাড়তি লাভ হিসেবে বাংলাদেশ গ্যাস সঞ্চালন চার্জ এবং প্রয়োজনে ওই নেটওয়ার্ক থেকে গ্যাস সংগ্রহ করতে পারবে। প্রাথমিক পর্যায়ে থাকা ওই প্রস্তাব নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। যশোর দিয়ে তারা ওই বেল্টে তাদের পাইপলাইন নির্মাণ হচ্ছে। আমরা যদি সেই পাইপের সাথে সংযোগ হতে পারি, আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো আমাদের গ্রিড লাইনগুলো তৈরি হয়ে আছে। সারা বাংলাদেশে কিন্তু মোটামুটি একটা লাইন আমরা তৈরি করে ফেলছি গ্রিড। এটার সাথে যদি ওরা আমাদের খুলনার যে লাইনটা আমরা নিয়ে গেছি সেটার সাথে যদি সংযোগ হতে পারে, ওরা চাচ্ছে যে রংপুর দিয়ে আবার তারা শিলিগুড়ি দিয়ে বের করে ফেলতে পারে। আমাদের পাইপলাইন ইউজ করার জন্য আমাদেরকে তারা হুইলিং চার্জ দিবে, সেখানে আমরা ইনকাম করতে পারবো এবং সেখান থেকে আমরা গ্যাসও নিতে পারবো। আমরা ওদেরও লাভ হবে ওদের উত্তর অংশে গ্যাস যাওয়ার জন্য।
সময় সংবাদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, গ্যাসের দাম পুনর্নির্ধারণের বিষয়টি প্রায় চূড়ান্ত। খুব শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আমরা আশা করছি একটা অ্যাডজাস্টমেন্ট হওয়া উচিত। পাবলিক ট্রান্সপোর্টগুলিতে একটা কমফোর্ট জোন থাকা উচিত, বাট প্রাইভেট কারগুলিতে একটা অ্যাডজাস্টমেন্ট হওয়া উচিত ফুয়েলের সাথে, লিকুইড ফুয়েলের সাথে। এছাড়া তিনি জানান, তুর্কমেনিস্তান থেকে আফগানিস্তান, পাকিস্তান হয়ে ভারত পর্যন্ত টাপি নামের যে আন্তদেশীয় গ্যাস সংযোগ হবে সেটি নিয়েও ভাবছে বাংলাদেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত থাকছে রাত 8টার সময় সংলাপে। দেখার আমন্ত্রণ। সন্ধ্যার সময় আরো থাকছে। বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়া 8 শিশু কিশোরকে 1.5 বছর পর দেশে ফিরিয়ে দিল বিএসএফ, স্বজনদের কাছে হস্তান্তর। জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার 8 বছর পেরিয়ে গেলেও সংস্থাটি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি বলে স্বীকার করেছেন কমিশনের চেয়ারম্যান। কমিশনকে কার্যকর করতে 2009 সালের কমিশন আইন পরিবর্তন করা প্রয়োজন বলে মত তার। মানবাধিকার কর্মীরা বলছেন, বর্তমান সময়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সব ক্ষেত্রে নাগরিক অধিকার নিশ্চিত না হওয়া এবং আইনের শাসনের অভাব সহ নানা কারণেই মানবাধিকার রক্ষায় অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। বিশ্ব মানবাধিকার দিবসে খান মোহাম্মদ রুমেলের বিশেষ রিপোর্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পৃথিবী জুড়ে যখন স্নায়ুযুদ্ধের উত্তেজনা, ঠিক সেই সময় 1948 সালে জাতিসংঘে প্রস্তাব ওঠে 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালনের। এর 2 বছর পর 1950 সাল থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হচ্ছে মানবাধিকার দিবস হিসেবে। তবে 45 বছর বয়সী বাংলাদেশে মানবাধিকার দিবস পালন শুরু হয় আরো পরে। আর মানুষের অধিকার রক্ষার প্রত্যয়ে 2008 সালে গঠন করা হয় জাতীয় মানবাধিকার কমিশন। কিন্তু কমিশন প্রতিষ্ঠার 8 বছর পেরিয়ে গেলেও কতটুকু কার্যকর হয়েছে সংস্থাটি, কিংবা বাংলাদেশে নাগরিকের মানবাধিকার রক্ষার চিত্রই বা কেমন? বন্দুক যুদ্ধের নামে হত্যাকাণ্ড, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে, এই ধরনের ঘটনা আমরা প্রতিদিন পত্রিকায় প্রায় দেখছি। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ইতিপূর্বেও ছিল, এখনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আছে। তবে অনেক দেশের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো। আইন সালিশ কেন্দ্রের হিসেব অনুযায়ী 2013 সালে বন্দুকযুদ্ধ কিংবা ক্রসফায়ারে মারা গেছে 41 জন, 14 সালে 104 জন, 15 সালে 105 জন এবং চলতি বছরের নভেম্বর পর্যন্ত এই সংখ্যা 108। এছাড়া এবছর সংখ্যালঘুদের উপর বড় ধরনের হামলা নাশকতার ঘটনা ঘটেছে 2টি। এই প্রেক্ষাপটে জাতীয় মানবাধিকার কমিশন কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি বলে স্বীকার করছেন সংস্থাটির চেয়ারম্যান। তবে নিজেদের ব্যর্থতার পেছনে তুলে ধরছেন নানান যুক্তি। বলছেন কমিশনের আইন পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা। মানবাধিকার কমিশন আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে, কাগজে বাঘের রূপান্তরিত হচ্ছে। মানবাধিকার কমিশনের আইনটা হয়েছে, এই আইনটার অনেকগুলো ভালো দিক আছে, কিন্তু তারপরেও কিছু কিছু ধারা আইনের ভিতরে আছে যে ধারাগুলোকে পরিবর্তন করা হলে মানবাধিকার কমিশন আরো ভালো কাজ করতে পারে, আরো স্বাধীনভাবে কাজ করতে পারবে। সমাজবিজ্ঞানীদের মতে নাগরিক হিসেবে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অধিকার, তথ্য পাওয়ার অধিকার, এমনকি জীবিকার অধিকার সবই মানবাধিকারের আওতায় পড়ে। বাংলাদেশ এখনো কমপ্লিটলি ইনক্লুসিভ সোসাইটি হয়নি, কালচারালি অ্যান্ড পলিটিক্যালি। ইকোনমিক্যালি হয়তো হচ্ছে, আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে প্রচন্ড রকমের দ্বন্দ্ব কাজ করছে। সুতরাং এই দ্বন্দ্ব যতই থাকবে ততই মানুষের যে নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, সে সবসময় বিঘ্নিত হবে। রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে মানবাধিকার পরিস্থিতিও কাঙ্ক্ষিত মানে পৌঁছাবে বলে আশাবাদ তাদের। আপনি যদি পাওয়ার দেন তাহলে সে কাজ করতে পারবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আইনের শাসনের পরিপন্থী মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ ধরনের অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানবাধিকার দিবস উপলক্ষে দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আইন বহির্ভূত হত্যা বা অত্যাচার যেটাই হোক না কেন, যদি এটা সরকারের নজরে আনা হয় ব্যবস্থা করা হবে এবং অত্যন্ত শক্ত হাতে ব্যবস্থা করা হবে। তার কারণ হচ্ছে আইন বহির্ভূত হত্যা এই আইনের শাসন প্রতিষ্ঠায় একটা বিরাট প্রতিবন্ধকতা এবং সেই জন্য এটা আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আপনারা যেসব খবরের কাগজে যেসব দেখেছেন সেগুলির ব্যাপারেও আমরা সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। বরিশালে 5ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের পর 8 দিন আটকে রেখে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা জানাজানির পর স্থানীয় সালিশে শিশুটির পরিবারকে 30,000 টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
এ ঘটনায় মেয়েটির পরিবার সহ বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মোহাম্মদ মহসিনের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। আমার নিচে পর আমার যে হুশ পেয়েছে তখন আমি আসার জন্য অনেক ছটফট করছি, আসতে দেয় নাই। নির্যাতিতার অভিযোগ 2 ডিসেম্বর সন্ধ্যায় নগরীর সিএনবি রোডে টিটিসি এলাকার ভাড়া বাসা থেকে প্রাইভেট পড়তে যাচ্ছিল সে। পথে পূর্ব পরিচিত পিকআপ ড্রাইভার মোহাম্মদ মহসিন তাকে জোরপূর্বক বরিশাল থেকে মাদারীপুরের নিজ বাড়ি নিয়ে যায়। সেখানে 8 দিন আটকে নির্যাতন করা হয় তাকে। 9 ডিসেম্বর বরিশাল থেকে মহসিনকে খুঁজতে গিয়ে তার স্ত্রী মাদারীপুর থেকে নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে। খাবার দিত, খাবার দেওয়ার পর আমি হয়ে যেতাম, অজ্ঞান হয়ে যেতাম। স্বজন এলাকাবাসী জানান পরিবারকে 30,000 টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্থানীয় সালিসদাররা। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তারা। মহাসিন আচার খাওয়াইয়ে বলে অজ্ঞান অবস্থায় লইয়ে গেছে, যে আমার নাবালক বাচ্চা নিয়ে আটকাই রাখছে 8 দিন অবস্থায়, আর বিচার চাই আমি। হ্যাঁ, জীবনে জানে ভুল এইরকম না করে কোনো জায়গা। দেখো তোমার একটা মেয়ে এলাকায় আরো জানাশোনা ছেড়াছিড়ি করলে তোমার মেয়েটা নিয়ে সমস্যা হইবে, তুমি 30,000 টাকা নিয়ে বিচারটা মানিয়ে নাও। এই যে মেয়েটাকে নিয়ে 8 দিন রাখলো, এটার সুষ্ঠু বিচার চাই। প্রশাসন ভালোভাবে যেন এটা কেয়ার দেয়, আর এই কাজটা যেন আর কারো সাথে না হয় এরূপভাবে যেন একটা প্রস্তুতি নেয়। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এটি একটি কগনিজেবল অফেন্স, এটি আপোষ মীমাংসা বা সালিস মীমাংসার যোগ্য না। অবশ্যই আইনগত ব্যবস্থা গৃহীত হবে এবং গৃহীত হওয়ার যে প্রক্রিয়া সেটিও শুরু হয়ে গেছে। ঘটনার 3 দিন পর থানায় জিডি করেছিলেন কিশোরীর বাবা। জিজ্ঞাসাবাদ ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নির্যাতিতাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে গেছে পুলিশ। সময় সংবাদ, বরিশাল। সন্ধ্যার সময় আরো থাকছে। রাখাইনে ত্রাণ সরবরাহের অনুমতি দিতে মিয়ানমারের প্রতি বিশ্ব সম্প্রদায়ের আহ্বান। রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবিতে পাকিস্তানে বিক্ষোভ। সবচেয়ে বড় খাত হিসেবে চিহ্নিত করে রাজস্ব আদায়ে সরকার ভ্যাট আদায়ের উপর জোর দিলেও এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্ব কাটছে না। ব্যবসায়ীদের অভিযোগ, আমদানি পর্যায়ে অগ্রিম ভ্যাট দেওয়ার পরও উৎকোচ আদায়ে হয়রানি করছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। অন্যদিকে এনবিআর এর দাবি হয়রানি নয়, যারা ভ্যাট ফাঁকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ অবস্থায় পাইকারি ও খুচরা পর্যায়ে সঠিকভাবে ভ্যাট আদায়ে এনবিআর এর সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শেওলি। 1991 সালে কর ব্যবস্থায় নতুনভাবে সংযোজন হয় পরোক্ষ কর ভ্যাট। আড়াই দশকে রাজস্ব আহরণের শীর্ষ খাতে পরিণত হয়েছে ভ্যাট। পণ্য আমদানি থেকে শুরু করে উৎপাদন ও বিক্রি পর্যায়ে আরোপিত ভ্যাট সবশেষে ক্রেতার উপর বর্তালেও ব্যবসায়ীদের অভিযোগ ভ্যাট আদায়ের নামে হয়রানি কমেনি। এদিকে ভ্যাট থেকে যথাযথ রাজস্ব আদায়ে সরকার 2017 জুলাই থেকে সব ক্ষেত্রে অভিন্ন হারে 15% ভ্যাট নেওয়ার সিদ্ধান্ত নিলেও নতুন আইনে প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবি ক্ষুদ্র ব্যবসায়ীদের। অ্যাড সোর্সের পরে তার কাছ থেকে আর কোনো ফার্দার ট্যাক্স চাওয়ার কোনো সুযোগ নাই, ভ্যাট চাওয়ার। কিন্তু এখন তারা কাগজপত্র টানাটানি করতেছে যে আপনি তো এখানে 26.67% উপরে ভ্যাট দিচ্ছেন ভ্যালু এডিশন ধরে, এখন এটা আপনি বেশি দামে বিক্রি করতে বাড়তি টাকাটার উপরে ভ্যাট দিতে হবে। প্যাকেজ ভ্যাটটাকে আইনে সংযোজিত করা হোক, কারণ প্রত্যেক বছর এটা ওই ভ্যাট নিয়ে একটা দেন দরবার আমাদের করতে হয়। আমদানি করে যারা মাল নিয়ে আসছে তারা কিন্তু আমরা 15% ভ্যাট দিচ্ছি, দেওয়ার পরে আমরা আরো 4% দিচ্ছি, দেওয়ার পর আমাদেরকে আবার হয়রানি করা হচ্ছে। তবে হয়রানির অভিযোগ নাকচ করে এনবিআর এর কর্মকর্তাদের দাবি, ব্যবসায়ীদের ভ্যাট ফাঁকির বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হয়রানির অভিযোগ তোলা হয়। বিক্রি করছে বেশি দামে, লাভ করছে বেশি দামে, সংযোজন করছে মূল্য, তারপর ভ্যাট দিচ্ছে না। একটা পার্সের উপরে এখানে তারা আমদানি পর্যায়ে সংযোজন দেখাচ্ছে 31%, বিক্রি পর্যায়ে এটা 300%। এটা ধরতে গেলে তখন তারা বলছেন যে আমরা হয়রানি করছি। এদিকে প্যাকেজ ভ্যাট একেবারে তুলে না দিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। একটা টার্গেট দিয়ে বলতে হবে যে ঠিক আছে এই সেক্টরে এতদিন বন্ধ, তারা আপনারা এইভাবে আসেন, তারপরে এইভাবে আসেন, ট্রেনিং দিতে হবে রেগুলার। একই সাথে আমারও এখানে লোক বল বাড়াতে হবে। চলতি অর্থ বছরে ভ্যাট থেকে সর্বোচ্চ 74,100 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ভারতের শিশু শোধনাগারে 1.5 বছর আটক থাকার পর 8 শিশু কিশোরকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে বিএসএফ। সকালে বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে সীমান্তের শূন্য রেখায় তাদের হস্তান্তর করা হয়। ইমিগ্রেশন পুলিশ জানায়, এই শিশু কিশোররা বিভিন্ন সীমান্ত দিয়ে দালালদের মাধ্যমে অবৈধভাবে ভারত যায়। সেখান থেকে বিএসএফ তাদের আটক করে, পরে তাদের শিশু শোধনাগারে পাঠানো হয়। সেখানে 1.5 বছর আটক থাকার পর আইনগত প্রক্রিয়া শেষে তাদের দেশে ফেরত পাঠানো হয়। শিশু কিশোরদের তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
সম্প্রতি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এছাড়াও শিগগিরই তাদের খুঁজে বের করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় কাজ করে যাচ্ছে, তারা নিয়মিতভাবে তারা এই সমস্ত জঙ্গিদের খুঁজে বেড়াচ্ছে। এখন তো দেখছেনই তার সুফল আপনারা দেখছেন। আর এই যে ঘটনা, যে শিক্ষার্থী, এগুলো আমরা সবগুলোই যে নিখোঁজ হয়ে যায়, এই সবগুলো আমাদের নজরদারিতে রয়েছে। আমরা মনে করি আমরা এদেরকে খুঁজে বের করতে পারবো। পুনরায় ময়নাতদন্তের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর লাশ কবর থেকে তোলা হয়েছে। আদালতের নির্দেশে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সর্দারের উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থান থেকে তার লাশ তোলা হয়। কবরস্থান থেকে লাশ তোলার পর ঢাকার সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। গত 20 নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় দিয়াজ ইরফানের লাশ উদ্ধার করে পুলিশ। 21 নভেম্বর ময়নাতদন্তের পর লাশ দাফন করা হয়, কিন্তু 23 নভেম্বর দেয়া ময়নাতদন্ত প্রতিবেদনে দিয়াজ আত্মহত্যা করেছে বলে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ এনে 24 নভেম্বর আদালতে মামলা করা হয়। এরপর 6 ডিসেম্বর ইরফানের লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন আদালত। যে রিপোর্ট দিয়েছেন ময়নাতদন্তে সেটিকে আত্মহত্যা উল্লেখ করেছেন, যেটি আমাদের সুরতহাল রিপোর্টের সাথে আমরা যা দেখেছি তার সাথে কোনো রকমই মিল নেই। কারণ সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে এটা সুইসাইড না, দিস ইজ মার্ডার। আদালতের নির্দেশে ভিকটিম দিয়াজ ইরফান চৌধুরীর লাশ কবর থেকে উঠানোর পরে ময়নাতদন্তের জন্য এখন প্রেরণ করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজে। এই রিপোর্টটা পাওয়ার পরে আমরা মোটামুটি হত্যার মোটিভ নিয়ে বা হত্যাকাণ্ড নিয়ে জোরালোভাবে আগাবো। এর ভিতরে প্রাথমিকভাবে কিছু তদন্ত হচ্ছে। দেশের বাইরের খবর। রাখাইন প্রদেশের রোহিঙ্গাদের ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ। শুক্রবার বিভিন্ন দেশের কূটনীতিকরা যৌথ বিবৃতিতে রাখাইনের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। একই দিন জাতিসংঘের পক্ষ থেকেও রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের চেষ্টা বন্ধে ব্যবস্থা নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এদিকে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে মালয়েশিয়া ও পাকিস্তানে। রোহিঙ্গা মুসলমানদের অধিকার রক্ষার দাবিতে শুক্রবার স্লোগানে মুখরিত হয় পাকিস্তানের করাচি শহর। মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এই বিক্ষোভ র্যালিতে অংশগ্রহণকারীরা মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধদের বিরুদ্ধে রাখাইনে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগ করে। রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় কোনো কোনো অঞ্চলে এমন প্রতিবাদ বিক্ষোভের পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের কণ্ঠে উচ্চারিত হতে শুরু করেছে উদ্বেগ। শুক্রবার রাখাইনে চলমান সহিংসতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এক যৌথ বিবৃতি দিয়েছেন মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস ও তুরস্কের কূটনীতিকগণ। সেখানে দ্রুত রোহিঙ্গাদের ত্রাণ পৌঁছে দেওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। জাতিসংঘের পক্ষ থেকেও কঠোর বার্তা দেওয়া হয়েছে। রাখাইনে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের চেষ্টা চলছে উল্লেখ করে অবিলম্বে তা বন্ধের ব্যবস্থা নিতে স্টেট কাউন্সিলর অং সান সুচির প্রতি আহ্বান জানানো হয় বিশ্ব সংস্থার পক্ষ থেকে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানবাধিকার সংগঠনগুলো দ্রুততম সময়ের মধ্যে রাখাইনের সাম্প্রদায়িক উত্তেজনা নিরসনের দাবি তুলেছে। জাতীয় পরিচয়কে গুরুত্ব দিয়ে মানবাধিকারকে অসম্মান করাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাখাইনে যে পরিস্থিতি চলছে তাতে সেখানে কেউই নিরাপদ নয়। দেশটির সরকারকেও সেখানকার উত্তেজনা বন্ধে কার্যকরী ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। গত অক্টোবরে রাখাইনের এক নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলার জেরে ওই অঞ্চলের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অভিযানের নামে সংখ্যালঘু মুসলমানদের উপর সেনা নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। চলমান এই সহিংসতায় এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত ও 30,000-এরও বেশি মানুষ শরণার্থী হয়েছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বিপিএল এর শুরু থেকেই ঢাকার লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া। টিম স্পিরিটের কারণে এই সাফল্য এসেছে বলে মনে করছেন ঢাকা ডায়নামাইটস কোচ খালেদ মাহমুদ সুজন। আর পুরো টুর্নামেন্টের উদযাপনটা তারা জমিয়ে রেখেছিলেন ট্রফি জয়ের জন্য। সেই ট্রফি জিতেই জয়োৎসব করেছে ঢাকার ক্রিকেটাররা।
ফরেন প্লেয়াররা যারা সিনিয়র প্লেয়ার ছিল, যাদের এত এক্সপিরিয়েন্স, সাঙ্গা, ব্রাভো, দুজনকে অবশ্যই, রাসেল সবাই, এবং মাহালা স্পেশালি মাঠের বাইরে থেকেও টিমকে দারুণভাবে সাপোর্ট করেছে। তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা ওয়াজ ভেরি গুড, এবং আমি মনে করি যে আমার কোচিং ক্যারিয়ার ওয়ান অফ দ্য বেস্ট জয় আর কি, সবচেয়ে বেস্ট শিরোপা এটা। আমরা মুখে খেলিনি, আমরা মাঠে খেলছি আর কি, সেটাই। অনেকে হয়তো বা মুখে খেলছে, অনেক মজা টজা করছে আর কি জিতার পর, কিন্তু আমরা সেই জিনিসটা করিনি। আমাদের কাজ ছিল খেলা এই 40টা দিন। সো আমরা আল্লাহর রহমতে চ্যাম্পিয়ন হয়েছি। ওরা হাজার হাজার রান করছে, কিন্তু ওদের আচরণে কখনোই এরকম ফুটে ওঠে নাই। নিজে থেকে অনেক টিপ দিত, নিজে থেকে হেল্প করত। যত ফরেনারই ছিল, ডিজে ব্রাভো, আন্দ্রে রাসেল, লুইস, সেকু ক্যাপাসন, সবাই অনেক জলি মাইন্ডেড ছিল। এক খেলা, এক লক্ষ্য, এক স্বপ্ন, এই স্লোগানে আগামী 2 বছরের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে বাফুফে। এতে প্রাধান্য দেওয়া হয়েছে এলিট খেলোয়াড় উন্নয়ন, পেশাদার ক্লাব এবং লীগ, মহিলা ফুটবল এবং তৃণমূল সহ 8টি ধারার। তবে লক্ষ্য নির্ধারণ করা হলেও কিভাবে তার বাস্তবায়ন হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই কর্মপরিকল্পনায়। We will submit this programming to the Ministry of Sports and to the a copy to the Prime Minister, মানে Prime Minister কাছে একটা রিকোয়েস্ট দিব। So this is all I can do. এটুকু আমি করতে পারি, এটুকু আমি বলতে পারি। তারপরে কি হবে ডেভেলপমেন্ট প্রোগ্রামে, দ্যাট আই ডোন্ট নো। প্রেসিডেন্ট হ্যাজ গট দ্য ফাইন্যান্স টু ডু দিস। তারপরে যদি করতে না পারি, দেন ইউ কাম এন্ড টেল মি যে আপনার কাছে ফান্ডিং আপনি অ্যারেঞ্জ করেছেন, টেকনিক্যাল লোকজন আছে, তারপরে পারেন নি কেন, তখন আপনার উত্তরগুলো আমি দিব। সন্ধ্যার সময় এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নারায়ণগঞ্জে সিটি নির্বাচনের প্রচারণা জমজমাট। সকাল থেকেই গণসংযোগে প্রার্থীরা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে ইসির বৈঠকে সিইসি বললেন সেনা মোতায়েনের প্রয়োজন নেই। অভিবাসীর মর্যাদা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। অভিবাসন ও উন্নয়ন বিষয়ক বৈশ্বিক সম্মেলনে প্রধানমন্ত্রী। যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান। বিদ্যুৎ আমদানির পর এবার গ্যাস সঞ্চালনেও বাংলাদেশ ভারতের মধ্যে নতুন সম্ভাবনা। শিগগিরই গ্যাসের দাম সমন্বয়ের আভাস প্রতিমন্ত্রীর। মানবাধিকার রক্ষায় অনেকটাই পিছিয়ে বাংলাদেশ, মত বিশিষ্টজনদের। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আইনের শাসনের পরিপন্থী, অভিযোগ পেলে ব্যবস্থা, হুঁশিয়ারি আইনমন্ত্রীর। এবং বরিশাল থেকে 5ম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে টানা 8 দিন নির্যাতনের অভিযোগ। সালিশি বৈঠকে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ এলাকাবাসী। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।